আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ ২১-এর রাতে। নতুন রাজনৈতিক দল গঠনের নানান ধরনের কথা আমরা শুনছি। নতুন রাজনৈতিক দল গঠন হতেই পারে, কিন্তু কোন বাস্তবতায় কিভাবে এবং কারা কোন উদ্দেশ্যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এর বাস্তবতা কতখানি, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় সদস্য শরীফুজ্জামান শরীফ এবং রয়েছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। শরীফুজ্জামান শরীফ, প্রথমে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। যেহেতু সরাসরি বললে ছাত্রদের পক্ষ থেকেই একটি নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা চলছে, তারা আমরা ধরে নিতে পারি তারা সেভাবে গণসংযোগ চালাচ্ছে, তাদের মধ্য থেকে হোক বা নতুন কোনো রাজনৈতিক দল কোন বাস্তবতা গড়ে উঠতে পারে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচককে শুভেচ্ছা। রাজনৈতিক দল গঠন করা বাংলাদেশের সংবিধান বা আরপিও অনুযায়ী এটি যে কেউ করতেই পারে, এটি করা অপরাধ কিছু না, এবং আমাদের সেই গণতান্ত্রিক অধিকারটা আছে। যদিও আমাদের দেশে বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করার চেষ্টার অনেকগুলো চেষ্টা আমরা দেখেছি। আমরা গত ১৫ বছর যে শাসনটায় ছিলাম, আমরা সেখানে যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন যে প্রতিনিয়ত তার যে প্রধান প্রতিপক্ষ ছিল বিএনপিকে বিভক্ত করা, বিএনপিকে ভেঙে ফেলা, তাকে টুকরো করা, এই ধরনের কতগুলো চেষ্টা ছিল। এবং সেখানে কয়েকটা নাম সামনে আসে। তৃণমূল বিএনপি নামে একটা গ্রুপকে বের করে নিয়ে আসা, তারপরে বিএনএমকে বের করে নিয়ে আসা, এবং এই কাজগুলো আমার যতটুকু জানা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই কাজগুলো করা হয়েছিল। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, তাকে সামনে দিয়ে বিএনপিকে বিব্রত করা, বিভক্ত করা, এই চেষ্টাগুলো ছিল। তবে রাজনৈতিক দল যদি জনগণের ভেতর থেকে গড়ে ওঠে, জনগণ তার চাহিদা পূরণের জন্য যদি কোনো নতুন শক্তির বিকাশ ঘটানোর উদ্যোগ গ্রহণ করে, সেটাকে আমি ইতিবাচকভাবে দেখি। আমাদের এখানে কতগুলো বাস্তবতা আছে, সেটা হচ্ছে যে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় জায়গা আওয়ামী লীগ এবং বিএনপির। এর বাইরে যারা আছে কখনো উত্থান ঘটে, কখনো পতন ঘটে, এবং আমি আগের সরকারের যে দুটো উদাহরণ দিলাম, এর সাথে আরও উদাহরণ দেওয়া যায়। রওশন এরশাদকে দিয়ে জাতীয় পার্টিকে আলাদা গ্রুপ তৈরি করার জন্য যে প্রাণান্তকর চেষ্টা, এবং যে চেষ্টাটা অভিযোগ আছে যে সরাসরি সাবেক প্রধানমন্ত্রী এই চেষ্টার সাথে নিজেকে যুক্ত করেছিলেন, এবং তার অফিসকে ব্যবহার করে, তার সংস্থাগুলোকে ব্যবহার করে, এগুলো খুবই নিন্দনীয় এবং দৃষ্টিকটু। এবং এর ভেতর থেকে আপনি যতই চেষ্টা করেন না কেন, জনগণের কাছে যাওয়া যায় না। তবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ভেতর থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা যদি নিশ্চয়ই সেটিকে মিন করেই করেছেন, যে এখানে নতুন কয়েকটা রাজনৈতিক দল গঠন করার একটা উদ্যোগ আছে। আমি ওই যেটা বললাম, আমি সেটা মনে করি যে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গড়ে তোলার অধিকার যে কোনো মানুষের আছে, তবে সেটি যদি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী তার যদি রিফ্লেকশনটা হয়, সেটা খুবই ভালো হয়। কিন্তু দেখা যায় যে রাজনৈতিক দল যাত্রা শুরু করার পরে নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়ে। আমাদের এখানের নতুন রাজনৈতিক উদ্যোগের বড় ট্র্যাজেডি হচ্ছে এটা, বিশেষ করে তার অর্থায়ন থেকে শুরু করে কতগুলো জায়গায় খুব বেশি দূর এগোতে পারে না। একই সঙ্গে জনগণের অভিমতেরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি এটি মজা করে অনেক জায়গায় বলি যে আমরা নতুনকে গ্রহণ করতে চাই না, সেটি যত ভালোই হোক না কেন, আমরা পুরনোকে আঁকড়ে ধরতে চাই। এটি আমাদের রাজনৈতিক বিশ্বাসের মধ্যে গেঁথে আছে। আমরা তিনটা জায়গায়, আপনি যখন একজন মানুষের সাথে কথা বলবেন, তাকে জিজ্ঞেস করবেন, তিনি কিন্তু একেবারে খুব মোটা দাগে অথবা বিস্তৃতভাবে আপনাকে বুঝিয়ে বলবে যে কেন নতুনকে গ্রহণ করা দরকার, কেন পুরনকে বর্জন করা দরকার, ভালোকে গ্রহণ করা দরকার। কিন্তু রাজনীতিতে আপনি যখন নতুনের কথা বলবেন, আপনি দেখবেন যে তিনটি জায়গায় আমরা নতুন এবং ভালো মানুষ খুঁজি। কখন? এক হচ্ছে যখন মেয়ের বিয়ে দেব, তখন একটা ভালো ছেলে খুঁজি। যখন বাড়ি ভাড়া দেব, তখন একটা ভালো ভাড়াটিয়া খুঁজি। আর যখন লজিং মাস্টার রাখবো, তখন একটা সৎ চরিত্রের মানুষকে খুঁজি। এর বাইরে আপনি আপনার মহল্লায় দেখবেন, আপনার গ্রামে দেখবেন, বা অথবা আপনার এলাকায় দেখবেন যে সেখানকার খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ, সেখানকার মসজিদের যিনি ইমাম, একজন আলেম মানুষ, মানুষটাকে রেসপেক্ট করে, তার ব্যবহার আচার আচরণ ভালো। যদি তিনি অন্যান্য
কাজের সঙ্গে যুক্ত না থাকেন, তাকে যখন আপনি দেখবেন একটা উদ্যোগ গ্রহণ করেন যে আপনাকে নির্বাচন করতে হবে, 5 জন গিয়ে তাকে বলবে যে হুজুর আপনার এর মধ্যে আসার দরকার নেই, এটা আপনার জায়গা না। তার মানে হচ্ছে যে আপনি যখন বাড়িটা ভাড়া দিবেন, আপনার 1200 স্কোয়ার ফিটের একটা বাড়ি অথবা একটা টিনের ঘর, তখন আপনি ভালো মানুষটা খুঁজছেন। কিন্তু একটা রাষ্ট্র যার কাছে আপনি দায়িত্ব অর্পণ করবেন পরিচালনার জন্য 5 বছরের জন্য 16 কোটি মানুষ, তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই জায়গাটা আমরা খেয়াল করি না। আপনার এই জায়গাটা আমি প্রায় উদাহরণ দিই যে আপনি কম্পেয়ার যদি করেন, ভারতে কেজরিওয়াল একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আন্না হাজারে যখন দুর্নীতি বিরোধী অভিযানটা শুরু করেন, তিনি সেই অভিযানের সাথে নিজেকে যুক্ত করলেন এবং একসময় তিনি মনে করলেন যে আন্না হাজারের এই মুভমেন্টটাকে আসলে সোশ্যাল মুভমেন্ট, এটিকে এভাবে হবে না, এটাকে পলিটিক্যাল মুভমেন্টে নিয়ে যেতে হবে। পলিটিক্যাল মুভমেন্ট যদি করতে হয় তাহলে কি করতে হবে, একটা রাজনৈতিক দল করতে হবে। তিনি একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং ঝাড়ু মার্কা নিয়ে তিনি জনগণের সামনে এলেন, কতগুলো কর্মসূচি দিলেন এবং স্বল্প সময়ের মধ্যে তার দলটা দিল্লি এবং পাঞ্জাবের মতন দুটো স্টেটে তারা ক্ষমতায় চলে গেল। আচ্ছা, আমাদের এখানে যদি আমি XYZ এরকমের একটা ঝাড়ু মার্কা নিয়ে এই রকমের কর্মসূচি দিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে মানসিকতা পরিবর্তন আসেনি। আপনি আমাকে পাগল বলে আমাকে তাড়া করতেন। আমি আসছি আপনার কাছে। সাকিব আনোয়ার, আপনার মন্তব্য জানতে চাচ্ছি। নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো বাধা নেই, আমরা ওয়েলকাম জানাই, কিন্তু সেই ধরনের কোনো কমিটমেন্টের জায়গা থেকে যদি কেউ করে, এর মধ্যেও অনেক ধরনের রাজনৈতিক দল হয়েছে যেটি শরীফুজ্জামান শরীফ বলছিলেন এজেন্সিকে ব্যবহার করে বা এজেন্সির মাধ্যমে সেগুলো গড়ে উঠেছে। তো সেগুলো আমরা দেখেছি আবার খুব সংক্ষিপ্ত কালের গহ্বরে হারিয়ে গেছে। আবার কিংস পার্টি তো গঠন হয়েছে, সেগুলো হারিয়ে গেছে। এখন নতুন যে রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া আমরা এক ধরনের দেখতে পাচ্ছি, আমি বিশেষ কাউকে মিন না করেই যদি বলি, সার্বিক অর্থে যদি বলি, সেই জায়গা থেকে আপনার মন্তব্য। জি, ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। হ্যাঁ, নতুন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠার আলোচনাটা 5ই আগস্টের পর থেকেই আছে। বিশেষ করে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে মূলত জুলাই আগস্টের এই অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, তাদের মধ্য থেকে একটা রাজনৈতিক দল গঠন হবে, এই ধরনের একটা আলোচনা তাদের ভেতর থেকেই আমরা কখনো কখনো শুনতে পেয়েছি। এবং এটা হতেই পারে রাজনৈতিক দলের, আপনি বলছিলেন যেটা, বা শরীফ ভাই যেটা বলছিলেন, যে রাজনৈতিক দল গঠনের অধিকার তো সবারই আছে এবং অবশ্যই সেটা হতে হবে যে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে। জনগণ যদি মনে করে নতুন ধারার কোনো রাজনীতির প্রয়োজন আছে দেশে, নতুন একটা রাজনৈতিক দলের প্রয়োজন আছে, সেক্ষেত্রে অবশ্যই একটা রাজনৈতিক দল যে কেউ গঠন করতেই পারে এবং সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। এখন একটা প্রশ্ন আসছে যে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে আসলে সেভাবে কোনো রাজনৈতিক দল অনেকগুলো বছর ধরেই আসলে গড়ে ওঠেনি। কখনো কখনো কিছু উদ্যোগ দেখা গেছে, কখনো কখনো সেই উদ্যোগগুলোর পেছনেও আবার কিছু শক্তি কাজ করেছে, এগুলো আমরা পরিষ্কারভাবেই জানি, কিন্তু তারপরেও সেগুলো খুব বেশি দূর এগোতে পারেনি। কিন্তু এবারের পরিস্থিতিটা কিন্তু ভিন্ন, কারণ বাংলাদেশের এই এতগুলো বছরের যাত্রায়, 50 বছরেরও বেশি সময়ের এই যাত্রায় কখনোই কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে এমন কোনো শাসন আসলে আমরা দেখিনি যে যার কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে। এবার কিন্তু প্রথম, এর আগে কখনো কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে পালিয়ে যেতে হয়নি। ফলে এবারের পরিস্থিতিটাকে আগের পরিস্থিতির সাথে আসলে মেলানো যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, সহসাই আওয়ামী লীগের আবার পুনরুত্থান ঘটবে এমন কোনো সম্ভাবনা নেই। এমনকি অনেকে তো মনে করেন যে আওয়ামী লীগ আর কখনোই ঠিক সেই জায়গায় যে জৌলুসে আসলে তারা ছিল সেখানে ফিরতে পারবে না। এটার কারণ অবশ্য তারা নিজেই, যে 2014, 18 এবং 24 সালে যে নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করেছিল, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে তারা নিজেরাই দলটাকে ধ্বংস করেছে। তারা ক্ষমতায় ছিল কিন্তু রাজনৈতিক দলের যে বিকাশ বা রাজনৈতিক দলটাকে যে টিকিয়ে রাখা, এ ধরনের কোনো উদ্যোগই তাদের ভেতরে ছিল না। এই কারণে রাজনৈতিকভাবে এখন আওয়ামী লীগকে আসলে বাংলাদেশের রাজনীতির পরিমণ্ডলে এখন বিবেচনায় আসলে কেউই আসলে এখন অন্তত মনে করেন না যে খুব সহসাই তাদের উত্থান ঘটবে। ফলে আমরা যদি ধরি আমাদের এখানে জনগণের সমর্থনের যে একটা পার্সেন্টেজ আমরা সবসময় ধরে এসেছি, যে বিএনপির একটা পার্সেন্টেজ আছে যারা পুরোপুরিভাবে বিএনপিকেই সমর্থন করে, একটা পার্সেন্টেজ আছে যারা আওয়ামী লীগকেই ভোট দেয় বা আওয়ামী লীগকে সমর্থন করে, এর বাইরে ফ্লটিং একটা ভোটের ব্যাপার আছে বা সমর্থনের ব্যাপার আছে। কিন্তু এবার কিন্তু আপনাকে ধরতে হবে যে আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে নাই এবং তারা তাদের কৃতকর্মের কারণেই তারা নাই এবং তারা সহসা ফিরতেও পারছে না। ফলে এখানে নতুন কিছুর জন্ম কিংবা যারা এখন আছে তাদের উত্থান ঘটবে না, এটা আসলে এখন বলা যাচ্ছে না। নতুন কারোর উত্থান ঘটতে পারে,
কিংবা যারা এতদিন রাজনীতিতে ছিল, হয়তো আমরা ছোট দল হিসেবে জানি, কিংবা তাদের হয়তো অনেকগুলো দল আছে যে দলগুলোতে আমরা জানি যে সেই দলের নেতৃত্বে অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন যাদের উপরে জনগণের আস্থা আছে, কিন্তু হয়তো রাজনৈতিক দল হিসেবে তারা সেভাবে গড়ে উঠতে পারেনি, বা সেই স্পেসটাও আসলে গত 15.5 বছরে ছিল না। সুতরাং তাদেরও একটা উত্থান ঘটতে পারে, কিংবা নতুন রাজনৈতিক দলের উত্থানও ঘটতে পারে। দুটো বাস্তবতাই এখন আছে। কারণ আমরা যদি বাংলাদেশের ইতিহাসটাও দেখি, স্বাধীনতার পর বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠবে কেউ, এই চিন্তাটাও হয়তো 71-এর ডিসেম্বর পর্যন্ত কিংবা 72-এর জানুয়ারিতেও কেউ করে নাই। কিন্তু কয়েক মাসের ব্যবধানে কিন্তু জাসদের জন্ম হয়েছে এবং তারা প্রতিপক্ষ হয়ে উঠেছে আওয়ামী লীগের। এরপরে যখন 75-এর 15ই আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর যখন আরেকটা শূন্যতা তৈরি হলো, তারপর কিন্তু একটা পথ পরিক্রমায় নানান ঘটনার প্রবাহ তখন হয়েছে, পাল্টা কু নানানভাবেই যখন কিছুটা স্থিতিশীল অবস্থায় আসলো, তখন কিন্তু আরেকটা রাজনৈতিক দল বিএনপি, যারা এখন বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল, এই দলটার অস্তিত্ব কিন্তু তার আগে ছিল না। কিন্তু সেই বাস্তবতা যখন একটা শূন্যতা তৈরি হয়েছে, তখন বিএনপির জন্ম কিন্তু হয়েছে এবং দলটা এখনো আজকের এই অবস্থানে পর্যন্ত আছে। এবং বিএনপির কত বড় একটা রাজনৈতিক দল, তাদের সমর্থন, সেই সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে। এরপর যখন জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, তারপরে আমরা আবার দেখলাম আবার জাতীয় পার্টি নামে একটা রাজনৈতিক দল, তারা যে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে টিকে ছিল বা এখনও তারা টিকে থাকার চেষ্টা করছে। যদিও এ ব্যাপারে নানান প্রশ্ন আছে, বিশেষ করে যদিও এটা এই আলোচনার অংশ না, তারপর একটু বলি। প্রথম যখন রাষ্ট্রপতি ভবনে, বঙ্গভবনে যখন বৈঠক করলেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান সহ অন্যান্য বাহিনীর প্রধানদের সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেখানে এই দলটার প্রতিনিধিও সেখানে ছিলেন। এটা অবশ্য আমাদের জন্য একটা প্রহসনের মতোই ব্যাপার যে এত বড় একটা অভ্যুত্থান, যেখানে এতগুলো মানুষ, এত হাজার হাজার মানুষ জীবন দিল, যেখানে এত মানুষ পঙ্গু হয়েছে, এতগুলো মানুষ চোখ হারিয়েছে, যাদের নির্দেশে বা যারাই কাজগুলো ঘটিয়েছে, সেই সরকারের সাথে যারা এতগুলো বছর ধরে ছিল, বিশেষ করে 14, 18 বা 24 প্রত্যেকটা নির্বাচনকে, মানে নির্বাচনের এই প্রহসনকে বা সার্কাসগুলোকে জায়েজ করার জন্য তারা তাদের মাধ্যমে আসলে জায়েজ হয়েছে। এই দলটা এখনও আসলে দেশে টিকে আছে। যাই হোক, যেখানে ছিলাম, জাতীয় পার্টির জন্ম হয়েছে এবং তারা যে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে টিকে ছিল। ফলে শূন্যস্থান কিন্তু পূরণ হবে। ফলে এখন নিঃসন্দেহে কোনো একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে এবং ঘটার সম্ভাবনাটাই অন্তত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সেটাই বলে। ঘটুক, কিন্তু বিশেষ কোনো ছত্রছায়া যদি ঘটে থাকে, সেটি কি টিকে থাকবে, অথবা সেটার অ্যাকসেপ্টেন্স কতটুকু থাকবে? রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কিংবা রাষ্ট্র ক্ষমতার ছত্রছায়ায় যখনই কোনো রাজনৈতিক দল গড়ে ওঠার চেষ্টা করেছে, শুরুতে আমরা দেখেছি তারা অনেক হম্বিতম্বি করে রাজনৈতিক দল করার চেষ্টা করেছে, অনেক আলোচনা এসছে, বাট খুব অল্প সময় তারা ছিল, খুব অল্প সময় সেই একটা সিচুয়েশন আসলে তারা ক্রিয়েট করেছে দেশের মধ্যে, এবং মনে হয়েছে তারা হয়তো অনেক কিছু করে ফেলবে, কিন্তু তারপরে আস্তে আস্তে আবার তারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর যে পরিণতি হয়েছে, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বা তাদের ছত্রছায়ায় যে দলগুলো উত্থান ঘটার চেষ্টা হয়েছে, আমরা যেগুলোকে সাধারণত কিংস পার্টি বলে থাকি, তারা কখনোই বাংলাদেশের রাজনীতি আসলে টিকতে পারেনি। সুতরাং সেই চিন্তা করে যদি কেউ রাজনৈতিক দল একটা গঠন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া বা এ ধরনের কোনো পরিকল্পনা থেকে যদি আসে, তাহলে বাংলাদেশের জনগণ সে ধরনের কোনো দলকে কখনো অ্যাকসেপ্ট করেনি, কখনো করবেও না। এর মধ্যে তো মানে আমরা যদি গত সরকারের কথা ধরি, 15 বছরের মধ্যে হয়েছে তো নাগরিক ঐক্য হয়েছে, গণ অধিকার পরিষদ হয়েছে, এবি পার্টি হয়েছে, এরকম আরও কয়েকটি রাজনৈতিক দল। আপনার কি মনে হয় যে এই রাজনৈতিক দলগুলো, আমরা অনেক ধরনের কর্মসূচি তাদের দেখছি, এটি অনস্বীকার্য, এবং বড় যে রাজনৈতিক দলগুলো তাদের চেয়েও তাদের কর্মসূচি অনেক বেশি আমরা দেখছি, কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা কতটুকু অর্জন করতে পারছে? ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে যে এই মূল্যায়নটা তাদের ভেতর থেকে আসলেই ভালো হতো। তারপরেও রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সে তার কর্মসূচি ঘোষণা করবে, ব্যাপক সংখ্যক মানুষের সমর্থন আদায় করবে, এবং এই সমর্থনটা শুধুমাত্র ভোটের মধ্য দিয়ে রিফ্লেকশন হবে, নট দ্যাট। আপনি আপনার প্রতিদিনের যে কার্যক্রম, কর্মকাণ্ড, কর্মসূচি, তার ভেতর থেকেও রিফ্লেকশন হবে। তার অর্থ হচ্ছে যে আপনি মিছিল, মিটিং, আপনার যে অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো, সেখানেও তারা অংশগ্রহণ করবে। তো আমাদের এখানে আপনি অভিযোগ দিতে পারেন, আপনি এখানে কেউকে ইন্ডিকেট করে বলতে পারেন যে তারা বাধা দিয়েছে, তারা এটি করতে দেয়নি, কিন্তু তার বাইরেও যে অ্যাক্টিভিটিগুলো যেটা বলে, সেটা হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষকে আপনি টানতে পেরেছেন, এই দাবিটা সম্ভবত আপনি করতে পারেন না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো
যারা নতুন যে দলগুলো গড়ে ওঠে আমরা একটা ভুল করি, সেটি হচ্ছে যে এটি আমার অবজারভেশন, যে আমরা ফেসবুকের রিয়াকশনটাকেই মিডিয়ার ফোকাসটাকেই সব থেকে গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু আপনাকে যদি প্রান্তিক মানুষের কাছে যেতে হয় তাহলে আপনার এটাকে রিভার্স করতে হবে। আমাদের যে মিডিয়া কেন্দ্রিক যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো বেশিরভাগই হচ্ছে শহরের মধ্যবিত্তের ড্রয়িং রুমের যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু আপনি ঘুরে ফিরে দেখবেন যে এই দলগুলোর মধ্যে সুশাসন, অমুক তমুক, সংস্কার ইত্যাদি ইত্যাদি, কিন্তু প্রান্তিক মানুষ প্রতিনিয়ত যে ইস্যুগুলো নিয়ে যুদ্ধ করছে, সেই ইস্যুগুলোকে যদি আপনি অ্যাড্রেস করতে না পারেন এবং ওই মানুষ পর্যন্ত যেতে না পারেন, আপনার শহরে, খুলনা শহরে পিকচার প্যালেসের পাশে একটা সেমিনার রুমে আপনি চমৎকার একটা সেমিনার করলেন, কিন্তু আপনি যদি সেখানকার কয়রার যে নদী বিধৌত অঞ্চলের প্রতিনিয়ত যার পানির সাথে যুদ্ধ করে বাঁচতে হয়, আপনি তার কাছে যদি যেতে চান আপনাকে অবশ্যই সেই ধরনের কর্মসূচি থাকতে হবে, সেই কর্মসূচি নিয়ে যেতে হবে। নতুন যে রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে আমার দৃষ্টিতে বেশিরভাগ ক্ষেত্রে শহরের মধ্যবিত্তের এজেন্ডাগুলোকে অ্যাড্রেস করা হয় এবং এই শক্তিকে বিকশিত করার জন্য, প্রান্তিক পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে ধরনের উদ্যোগগুলো থাকা দরকার, অনেক জায়গায় আমি উদ্যোগের ঘাটতি দেখি অথবা ইচ্ছাটার অনুপস্থিতি দেখি। সুতরাং আমি কতগুলো মিছিল করলাম, আমার মিছিলে কতগুলো মিডিয়া আসলো, এর উপরে ভিত্তি করে আপনি ওই সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যাই বলেন না কেন, বাংলাদেশের এখনও সামনের দিনগুলোতে কি হবে, ওই যে একসময় 1/11-এর পরে ফেরদৌস আহমদ কুরাইশির যে দলটি গঠন করেছিল, এই দলটি কিন্তু মানুষের মনের মধ্যে ধারণা তৈরি হয়েছিল যে তারা সারা বাংলাদেশকে দখল করে নেবে। যখন ক্ষমতার থেকে ক্ষমতা চলে গেল, যারা ক্ষমতায় ছিল তাদেরকে প্যাট্রোনাইজ করছে, তারপরে তার কিন্তু অস্তিত্ব নেই এবং পরবর্তীকালে একেবারে সেটি বিলীন হয়ে গেছে। সুতরাং রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে আপনি দল ভাঙতে পারেন, নতুন দল গঠন করতে পারেন, অথবা বড় দলের পৃষ্ঠপোষকতা নিয়ে আপনি কারো পারপাস সার্ভ করতে পারেন, বা অন্য রাজনীতির একটা প্যারালাল ফোর্স আপনি তৈরি করার চেষ্টা করতে পারেন। কিন্তু যদি সেটি মানুষের মধ্যে বিশ্বাস না জন্মগ্রহণ করে যে এই দলটি আমার পক্ষে কথা বলার জন্য তৈরি হয়েছে, আপনি এটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আমাদের এখানের রাজনীতির উত্থান পতন আমার চোখের সামনে দেখা, আপনিও নিশ্চয়ই, আপনার তো মনেই আছে, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে বিএনপি যে বিপর্যয়ের মুখে পড়েছিল, এবং আমরা কিন্তু জানি যে জাতীয় পার্টিটা প্রায় পুরো দলটাই গড়ে উঠেছিল বিএনপির নেতাদেরকে হায়ার করে নিয়ে এসে। প্রায় বিএনপির নেতাদের একটা বিরাট অংশকে সেই সময়ের ব্যারিস্টার মওদুদ বলেন, শাহ মোয়াজ্জেম বলেন, কাজী জাফর বলেন, এদের বড় একটা অংশ কিন্তু বিএনপির সঙ্গে ছিল। আবার ওই যে মিজানুর রহমান চৌধুরীর মতন যারা এসেছিলেন আওয়ামী লীগ থেকে এসেছিলেন, তবে বিএনপির নেতৃত্বের একটা বড় অংশকে তারা নিয়ে এসেছিল। আমার এখনো মনে আছে যে বেগম খালেদা জিয়া নির্বাচনে, ৮৬ নির্বাচনের আগে তিনি যে জনসভাগুলো করতেন, একেবারে আমাদের উপজেলা পর্যন্ত গিয়েছেন। খুব বেশি টিম তার সঙ্গে যায়নি, বেশি নেতা তার সঙ্গে ছিল না, কারণ নেতাদের একটা বড় অংশকে কিনে নিয়েছিল। এবং ৯১ সালে যে নির্বাচনে বিএনপি জয়লাভ করলো, এবং বিস্ময়করভাবে জয়লাভ করলো ৯১ নির্বাচনে, তার সাংগঠনিক ক্যাপাসিটি কিন্তু ওই জায়গায় ছিল না, কিন্তু কাঠামোটা এরকম। মানুষ মনে করেছে যে খালেদা জিয়া ৯ বছর এরশাদের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করেছে এবং সেই মানুষ কিন্তু সমর্থন দিয়েছে। আমি একটু সাকিব আনোয়ার, যদি আপনাদের কথাই আমি ধরি, মানে আপনি যে কথা বলছেন তার মধ্যে দিয়ে উত্তরটা বেরিয়ে এসেছে যে অনেক দলে অনেক বড় রাজনৈতিক ফিগার আছে, তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, কিন্তু এই প্রয়োজনীয়তা কেন অনুভব হচ্ছে দীর্ঘদিন ধরে যে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি বড় রাজনৈতিক শক্তির দরকার? বড় রাজনৈতিক নেতার মধ্য দিয়ে আমরা রাজনৈতিক দল গঠন হতে দেখছি। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম হয়েছে, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য হয়েছে, এরকম আরও দু একটা উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু মানুষের কাছে যেতে পারছে না। তারপর মানুষের মধ্য থেকে আবার দাবি উঠছে বা এক ধরনের আকাঙ্ক্ষা হচ্ছে যে এই দুই দলের বাইরে একটা রাজনৈতিক শক্তি প্রয়োজন। এখনকার বাস্তবতা ভিন্ন, আমি এখনকার বাস্তবতা থেকে বলছি না, আরও কয়েক মাস আগ পর্যন্ত মানুষ মনে করছিল এখন যেমন বিএনপির একটি জয় জয়কর অবস্থা, যেটি বাস্তবতা আমরা ধরতে পারি। কিন্তু আমি ওভারঅল বলছি যে কেন এই প্রয়োজনীয়তা মানুষ অনুভব করছে সামনে এতগুলো দল থাকার পরেও? দেখেন, গত ১৫.৫ বছরে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চার কোনো সুযোগ ছিল না।
এখন এই সময়ের মধ্যে যে রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তারা যে লক্ষ্য নিয়ে বা যে কর্মসূচি নিয়েই আসলে প্রতিষ্ঠিত হোক না কেন, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুযোগটা সীমিত ছিল বললেও ভুল হবে, সুযোগই ছিল না একরকম। তারপরেও যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আপনি দুটো উদাহরণ দিলেন, ডক্টর কামাল হোসেনের গণফোরাম এবং মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য। আমি নিজে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক। আমাদের আসলে সেই সুযোগটা ছিল না যে আমরা মানুষের কাছে পৌঁছাবো, কিন্তু তারপরেও আমরা আমাদের জায়গা থেকে সেই চেষ্টাটা করে গেছি এবং সেখান থেকে আমরা যতটুকু মানুষের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পেরেছি, সেখান থেকে এখন পর্যন্ত আমরা পুরোটা সময়, এই 15.5 বছরের মধ্যে আমাদের দলটা যখন প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে পুরোটা সময় আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই আমরা কখনোই আপোষকামিতার দিকে যাইনি, কখনোই আপোষকামিতার দিকে যাইনি। মাহমুদুর রহমান মান্না 2 বছর কারাভোগ করেছেন, যে মামলায় তিনি কারাভোগ করেছেন সেটা চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি। 2024 সালে শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যাওয়া পর্যন্তও 15 সালে সেই মামলার চার্জশিট দিতে পারেন, তিনি 2 বছর কারাভোগ করেছেন। কিন্তু তিনি যেদিন বের হয়ে এসছেন তারপর থেকে তিনি আবারও রাজপথে ছিলেন এবং পুরোটা সময় ছিলেন। সুতরাং এই চেষ্টাটা দলগুলোর ভেতর থেকে, যারা এর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই দলগুলোর ভেতর থেকে ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে জনগণের ভেতর থেকে 2 দলের বাইরে, বড় যে দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি, তার বাইরে একটা রাজনৈতিক দলের প্রত্যাশা সবসময় ছিল, এটা দেখা গেছে। প্রত্যাশার কারণ হচ্ছে 91 থেকে 96 একটা শাসন আমল আমরা দেখেছি, 96 থেকে 2001, 1 থেকে 6 পর্যন্ত একটা পরিস্থিতি ছিল, তারপর মাঝখানে আবার একটা সিচুয়েশন গেছে আমাদের 1/11-এর সময়, এবং তারপর থেকে যে পরিস্থিতিটা আসলে এখানে আওয়ামী লীগের প্রতি তো মানুষ পুরোপুরিভাবে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, কিন্তু জনগণ ভোট দেওয়ার সুযোগটাই পায়নি, তার রায় দেওয়ার সুযোগটাই পায়নি, কথা বলার সুযোগ পায়নি, পুরো স্পেসটা এতটা সংকুচিত হয়ে গিয়েছিল, ফলে মানুষ তাদের বিরুদ্ধে সেভাবে কথা বলতে পারেনি। এবং এই দলটার যদি একটা ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হতো তাহলে এই দলটা আসলে ভেসে যেত। ফলে আওয়ামী লীগের অস্তিত্ব আসলে অনেক আগে থেকেই এদেশে বিলীন হয়ে গেছে। বিএনপির 2001 থেকে 2006-এর 4 দলীয় জোট সরকারের সেই সময়ের শাসনামল নিয়ে মানুষের মধ্যে নানান প্রশ্ন বা নানান একটা বিষয় তো রয়েছে মানুষের মধ্যে। এই জায়গা থেকে মানুষ একটা প্রত্যাশা সবসময় করতো যে নতুন কোনো রাজনৈতিক দল আসবে, কিন্তু সেই সুযোগটা আসলে গত 15.5 বছরে ছিল না। এখন যে স্পেসটা তৈরি হয়েছে, এখন আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করেছে, নতুন করে বাংলাদেশকে নতুন কিছু দেওয়ার জন্য নতুন কিছু চিন্তা নিয়ে যারা এসছে। সংস্কারের কথা বলছিলেন শরীফ ভাই, তিনি আরও বলছিলেন সাধারণ মানুষের জন্য আসলে এই ছোট দলগুলো যারা আছে তারা সেমিনার কিংবা ওই যেটাকে বলে ড্রয়িং রুম পলিটিক্সের মধ্যেই সীমাবদ্ধ। আমরা যদি আমাদের দলের কথা বলি, আমাদের যে কর্মসূচিগুলো আছে তার মধ্যে যদি দুটোর কথা বলি, আমি আমাদের একটা আছে এমন যে আমরা সবসময় যেটা বলি যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যদি আমরাও অধিষ্ঠিত হতে পারি, কিংবা আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক তার কাছে আমাদের এই প্রস্তাব বা তার কাছে আমাদের এই দাবি, দেশের চূড়ান্ত নিম্নবিত্ত থেকে শুরু করে 6 কোটি মানুষকে মাসে 1000 করে টাকা দিতে হবে। একটা পরিবারে যদি 6 জন সদস্য থাকে তাহলে তিনি 6000 টাকা পাবেন। যদি 6 জনের মধ্যে 2 জন আসলে সেই পর্যায়ে না পড়েন, বাকি 4 জন পাবেন। আমরা এটা বলি যে চূড়ান্ত নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত চিকিৎসা সেবা, ঔষধ সহ হাসপাতালে ভালো ভালো এজেন্ট ডাক্তার সামনে নিয়ে আসছেন, তারপরে কোনো মানুষ আস্থা রাখতে পারছে না বিভিন্ন রাজনৈতিক দলের উপরে। একই কথা আমি সিপিবির ক্ষেত্রেও বলতে পারি, আমি সেই প্রশ্ন রাখবো শরীফুজ্জামান শরীফের কাছে। কিন্তু মানুষ আস্থা রাখতে পারছে না কেন? নাকি মানুষ অভ্যস্ত হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগে? এখন তো আওয়ামী লীগের কথা অনেকটাই আলোচনার বাইরে থাকছে, বাট আমরা দেখেছি তো কদিন আগে আমরা যেমন আমাদের কর্মসূচিগুলো নিয়ে সাধারণ মানুষের কাছে তো গত 15.5 বছরে যেতে পারি নাই, সেভাবে যেতে পারি নাই। যে যতটুকু পর্যন্ত আমরা স্পেস পেয়েছি তার থেকেও বেশি আসলে বিয়ন্ড সেটা আমরা করেছি। এখন আমরা যে সুযোগটা পাচ্ছি, এখন আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, কতদিন পাবো সেটাও হয়তো বা নানান প্রশ্ন হয়তো তৈরি হতে পারে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়ে গেছে, নানান প্রশ্ন এখনও আছে। কিন্তু তারপরেও এখন আমরা যে স্পেসটা পাচ্ছি সেটা এই 15.5 বছরে ছিল না। এখন সামনের দিনে আসলে আমাদেরকে দেখতে হবে আমরা মানুষের কাছে কতটুকু যেতে পারি এবং মানুষ কতটা রেসপন্স করে। পেছনের ওই সময়টাকে ধরে আসলে আমরা কতটুকু সফল হতে পারলাম, মানুষের কাছে কতটুকু যেতে পারলাম, সেটা আসলে মানদণ্ড ঠিক করা আসলে ওই 15.5 বছর দিয়ে ঠিক হবে না। শরীফুজ্জামান শরীফ, এই প্রশ্ন এর আগে আমিও আপনাকে করেছি অন্য কোনো সময়, আরও আগে, বেশ আগে, যখন নিয়মিত আপনার সঙ্গে টক শোতে বসা হতো। সিপিবির মতন আদর্শবাদী দল, তারা মানে আপনারা তো অনেক পুরনো রাজনৈতিক দল,
কেন এখনো পর্যন্ত মানুষের আস্থাটা অর্জন করতে পারছেন না? নাগরিকের আমাদের সাকিব আনোয়ার যেটা বললেন যে তাদের দলের জন্ম যখন একটা ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তির মধ্যে, সেই অবস্থা তারা গণমানুষের কাছে যেতে পারেনি, কিন্তু আপনারাও তো তা না, আপনারাও তো দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। ধন্যবাদ। তার আগে আমি একটু বলে রাখি যে আপনি যদি আমাকে নিরপেক্ষভাবে বলতে বলেন তাহলে আমি বলবো যে আমাদের এখানে আওয়ামী লীগ এবং বিএনপির তারা যে ধরনের সমর্থক গোষ্ঠী এবং প্রান্তিক পর্যায়ে পর্যন্ত গ্রামের মানুষের কাছে তারা যেভাবে পৌঁছে যেতে পেরেছে আমরা সেভাবে পারিনি, এবং এই দলগুলো একেবারে নিমিষেই নিঃশেষ হয়ে যাবে আমার সেটি বিশ্বাস হয় না, মনে হয়। আজকে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ নেই কেন? আওয়ামী লীগের যে 15 বছরে যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড আওয়ামী লীগ নেই এটিকে এস্টাবলিশ করেছে। আওয়ামী লীগের আজকের যে পরিণতি, এটার জন্য সাধারণ মানুষ যতটুকু দায় দিবেন আপনি, তার থেকে অনেক বেশি দায়ী তাহলে দলের প্রধান থেকে একেবারে ওই ক্ষমতার অপব্যবহারকারী কর্মী পর্যন্ত। এই গ্রাউন্ডটা, এই পরিস্থিতিটা আওয়ামী লীগের নিজেরই সৃষ্টি। সে রাষ্ট্র থেকে সবাইকে বিচ্ছিন্ন করে দিয়েছে, সে এখানে একটা গোষ্ঠীর শাসন কায়েম করেছে। আমি একটা উদাহরণ দিই, আপনার প্রশ্নে আমি পরে একটা আসবো আর কি, যে রাজনীতির চর্চার জায়গাটা দেখেন। সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, সরকারি দল যার মেজরিটি আছে তারা যে প্রার্থীকে দিবে তিনিই বিজয়ী হবেন, তাই তো? বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী কাকে নির্ধারণ করা হয়েছে, আওয়ামী লীগ কাকে প্রার্থী ঠিক করেছে, এটি যাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়েছে তিনি পর্যন্ত জানতেন না। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন, কারণ তার জানা ছিল না। এমনকি দলের সাধারণ সম্পাদক পর্যন্ত জানতেন না। যখন খাম খোলা হলো তারপরে দেখা গেল যে আর নাম, তিনি ওইখানে উপস্থিত ছিলেন এবং তারপরে তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন। অর্থাৎ একটা দল, কেউ কেউ বলে যে বাংলাদেশে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করেছিল, আমি সেটি মনে করি না। আমি মনে করি এবং আমি দেখি আওয়ামী লীগ একদলীয় শাসন, এক ব্যক্তি এবং তার বোন ভাই বোনের শাসন কায়েম করেছে। রাষ্ট্রপতি প্রার্থী কাকে করা হচ্ছে আওয়ামী লীগের কোনো কর্মীও জানতো না, নেতারাও জানতো না, সাধারণ সম্পাদক জানতেন না। কে জানতেন? শেখ হাসিনা এবং তার বোন রেহেনা। অর্থাৎ এটি কি আপনি কি দলীয় শাসন বলবেন? না, এটা একটা পারিবারিক শাসন, একটা গোষ্ঠীর শাসন। সেই জায়গা থেকে আজকের যে অবস্থাটি হয়েছে এটা আওয়ামী লীগের নিজের তৈরি করা। আমাদের যে জায়গাটি বলছেন, আমরাও কিন্তু বিভিন্ন বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। আমরা 93 সালে আমাদের পার্টিটা ভেঙে গেছে, আমাদের 77 সদস্যের কেন্দ্রীয় কমিটির 66 জন চলে গেছে, যেই রাজনীতির কোনো দরকার নেই। আর বাংলাদেশের রাজনীতিতে সিপিবিরও কিন্তু উত্থান পতনের ভেতর থেকে গেছে। 1978 সালে আমরা নিষিদ্ধ হয়েছি বাংলাদেশে, এটি কিন্তু অনেকেই জানে না। 78 সালে আমরা নিষিদ্ধ হয়েছি, আমাদের শত শত কর্মী, এবং এই উপমহাদেশে প্রথম জেল হত্যাকাণ্ডের যে ঘটনাটি সেটি কিন্তু আমাদের উপরে হয়েছে। রাজশাহীর খাপড়া ওয়ার্ডে 48 সালে আমাদের 14-15 জন কমরেডকে হত্যা করা হয়েছে, এবং বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে সিপিবি তার ভূমিকাটি রেখেছিল। এখন পর্যন্ত আপনি গ্রামের গরিব মানুষের কথা বলেন, প্রান্তিক কৃষকের কথা বলেন, আপনি চা শ্রমিকের কথা বলেন, আপনি গার্মেন্টস শ্রমিকের কথা বলেন, আমরা আমাদের যতটুকু শক্তি আছে সেটুকু প্রয়োগ করে চেষ্টা করছি। আপনার প্রত্যাশার যে জায়গাটা, আমরা বিকশিত হতে পারছি না কেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। বিকশিত না হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে। আমরা তো বিকশিত হয়েছিলাম 70-80 দশকে এবং 90-এর দশকের শেষ পর্যন্ত। বাংলাদেশে একটা বড় যে রাজনৈতিক দল, গণতন্ত্রের পক্ষে সব থেকে চ্যাম্পিয়ন যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে সিপিবি ছিল। বিভিন্ন সেক্টরে তার একটা বিরাট প্রভাব ছিল। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন এসেছে। ওই যে আপনি বললাম পুঁজির খেলা, এর পেছনে অনেকগুলো। আমি আপনাকে মনে করিয়ে দিই, আমাদের এই উপমহাদেশে পরিবর্তিত অবস্থায় গাছে ফুল ফোটে, এটি প্রাকৃতিক নিয়মে না। নদীতে যে প্লাবন আসে, এটাও প্রাকৃতিক নিয়মে না। এর পেছনে ছোট হোক বড় হোক অ্যাক্টর অথবা ফ্যাক্টর কাজ করে। কেউ চায়, কেউ চায় না। তার ভেতর থেকেও আমরা আমাদের জায়গাটা বিস্তৃত করার চেষ্টা করছি, আমরা আমাদের শক্তিটাকে আরো একটু অর্গানাইজ করার চেষ্টা করছি। আলোচনায় ফিরবো, আর ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক, একটা ছোট বিরতি, ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21 রাতে।
সাকিব আনোয়ার, আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসবো। তার আগে সাকিব আনোয়ার, সমস্যাটা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে নাকি রাজনৈতিক দলগুলো বলতে আমি আওয়ামী লীগ বিএনপি বাইরের দলগুলোকে বোঝাচ্ছি, নাকি সাধারণ মানুষের মধ্যে তারা আর এর বাইরে থেকে বের হতে পারছে না? আমি আগের যখন কথা বলছিলাম, আমরা গত 15.5 বছরে যে পরিস্থিতির ভেতর দিয়ে গেছি, সেই পরিস্থিতিতে নতুন কোনো রাজনৈতিক দলের সেভাবে উত্থানের সুযোগটাই ছিল না। এমনকি বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, তাদের কর্মকাণ্ড অনেক সীমিত হয়ে পড়েছিল, কারণ তাদের উপরে যে নিপীড়ন নির্যাতন চলেছে সেটা তো আমরা জানি। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কত মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কখন খুঁজেই পাওয়া যায় নাই। সুতরাং এই প্রক্রিয়ার ভেতর দিয়ে আসলে রাজনৈতিক দলের উত্থানটা কখনোই সম্ভব ছিল না। এর আগের পরিস্থিতির কথা যদি বলি, তাহলে সেই সময়ের মূল্যায়ন শরীফ ভাই আমার থেকে ভালো করতে পারবেন, কারণ যেহেতু তিনি সিপিবির প্রতিনিধিত্ব করছেন, অনেক বছরের একটা রাজনৈতিক দল, বাংলাদেশের জন্মের আগে থেকে তারা বাংলাদেশের রাজনীতিতে এখানে এই উপমহাদেশের রাজনীতিতে সক্রিয়। এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো নতুন করে যারা এসছে, তাদের উত্থানের আসলে কোনো সুযোগ ছিল না। কিন্তু জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে, সেটা আপনিও নিজেও বলেছেন যে জনগণের ভেতর থেকে সেই আকাঙ্ক্ষার জায়গাটা আছে। আকাঙ্ক্ষা ঠিকই আছে, আলোচনায় ঠিকই নিয়ে আসে, না এদেরকে দেওয়া হচ্ছে না, নতুন কিছু করতে হবে। কিন্তু ভোটের রাজনীতিতে আমরা সবসময় দেখি যে সিলটা ঠিকই কেমন চম্বুকের মতন যেন হয় ধানের শীষে অথবা নৌকায় পড়ে যায়। ভোট তো নাই দেশে 2014 সালের, 2014 থেকে 2024, মানে এখানে পুরো জার্নিটা তো 15.5 বছরে। বাংলাদেশের ইতিহাসটাই তো আসলে 53 বছরে। সুতরাং 53 বছরের মধ্যে আপনি যদি এই 15.5 বছর বাদ দেন, তারও আগে সর্বশেষ ভোট হয়েছিল আপনার, আমি যদি 91 ধরি, আমি যদি 96 ধরি, আমি যদি 2001 কিংবা 2008 ধরি, এর মাঝখানে তো 3-4টা নির্বাচন, কোনোটাই বিতর্কিত মুক্ত নয়, তারপরও ধরে নিলাম। সেখানেও তো দেখেছি, তখনও তো ডক্টর কামাল হোসেনের নাগরিক গণফোরাম ছিল, আরও দু একটা রাজনৈতিক দল ছিল, সিপিবি ছিল, ওয়ার্কার্স পার্টি, তারা না আওয়ামী লীগে বিলীন হয়ে গেছে, তাদের কথা আমরা বাদে দিলাম। কিন্তু ওই ভোটের রাজনীতির সময় সিলগুলো ঠিকই আমরা দেখেছি এই দুই দলে ভাগাভাগি হয়ে যেত। 91 সালের যে প্রেক্ষাপট ছিল, তখন বিএনপি এবং আওয়ামী লীগকে কিন্তু সাধারণ মানুষই এই জায়গাতে নিয়ে আসছে। তখন মানুষের আওয়ামী লীগ এবং বিএনপির উপরেই আস্থা ছিল। তার মধ্য থেকে 91 সালে বিএনপি ক্ষমতা এসছে, মেজরিটি আসন পেয়েছে, তারা ক্ষমতা এসছে। এরপর 96-তে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপর আমরা 5 বছর পরে 2001 সালে জোট সরকারের যে আমল, সেটা আমরা দেখলাম। মূলত এই সময়ের পরিক্রমায় বাংলাদেশের মানুষের মধ্যে নতুন আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। আপনার এরশাদের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছে, সেই লড়াইয়ের পরে, এই লড়াইয়ের মধ্য দিয়েই তো আসলে বিএনপি আওয়ামী লীগ আবারও নতুন করে এই জায়গাতে এসছে। শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর, তারপরে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর, দুটো দলই তো আসলে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। এরপর এরশাদ বিরোধী আন্দোলনে এই দুই দলের আবার উত্থান হয়েছে, সাধারণ মানুষই তাদেরকে চেয়েছে। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষার কথা এখন বলছি, যে নতুন একটা কিছু তারা চায়, তখন কিন্তু সাধারণ মানুষের আকাঙ্ক্ষা থেকেই আবার আওয়ামী লীগ আর বিএনপির জন্ম হয়েছে, পুনরুত্থান হয়েছে। ফলে সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে 91 সালে বিএনপি ক্ষমতা এসছে, 96 আওয়ামী লীগ ক্ষমতা এসছে, কিংবা আবারও 2001 সালে আবার বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতা এসছে। মানুষের এই দুটো দলের বাইরে কোনো একটা রাজনৈতিক শক্তির প্রয়োজন, এই আকাঙ্ক্ষাটা তো তৈরি হয়েছে 2006-এর পর থেকে, যখন থেকে আসলে আমরা গণতান্ত্রিক চর্চা থেকে আস্তে আস্তে অনেক দূরে সরে গেছি। এরপর একটা মাত্র নির্বাচন আমরা বলতে পারি, 2008 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসছে, কারণ এর মধ্যে নতুন কোনো রাজনৈতিক দল আসলে সেভাবে দাঁড়াতে পারেনি। কিন্তু এই সময়ের পর থেকেই 2001 সালের যে ভোট, সেই নির্বাচনের যে জয়ী দল, তাদের শাসনামলের পর থেকেই আসলে এই প্রত্যাশাটা, মানুষের এই আকাঙ্ক্ষাটা শুরু হয়েছে, যে 91-এর আগে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে যে দুটো দলের উত্থান হয়েছে, তাদের বাইরে আমরা এখন নতুন কিছু চাই। এই আকাঙ্ক্ষা যখন মানুষের মধ্যে আসলো, তারপর থেকেই আসলে আমরা এই যে 15.5 বছরের যে স্বৈরাচারী শাসনামল বা স্বৈরাচারী বা এক ব্যক্তি কেন্দ্রিক যে শাসনামল, সেটার ভেতর দিয়ে গেলাম। ফলে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কোনো আরেকটা রাজনৈতিক শক্তির ভেতর দিয়ে যেভাবে প্রতিফলন ঘটেছিল 91-তে কিংবা 96-তে, সেরকম কোনো প্রতিফলনের জায়গা তো এখন পর্যন্ত আসে নাই। আমরা সামনের দিনগুলোতে যদি আমরা আরও 3 বছর, 5 বছর, 10 বছরে হয়তো আমরা বুঝতে পারবো যে মানুষের যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনে নতুন কোনো রাজনৈতিক শক্তির উত্থান ঘটে কিনা। শরীফুজ্জামান শরীফ, আপনার কি মনে হয় যে যে প্রক্রিয়ায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, কথিত রাজনৈতিক দল গঠিত হতে দেখেছি, বা আমি সরাসরি কিংস পার্টিগুলোর কথা বললাম, এখনও সে ধরনের কোনো চেষ্টা থাকলে, মানুষ তো গ্রহণ করে না, কিন্তু রাজনৈতিক দলের কি ভূমিকা থাকতে পারে? তাদের কোনো ভূমিকা থাকা উচিত?
প্রথম জায়গাটা আমি ভাঙ্গা গড়ার ভেতর থেকে রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো দল ভাঙা অথবা নতুন দল বিকশিত করার চেষ্টার আমি মনে করি যে এটি যেমন জনগণ গ্রহণ করে না এবং এটি অনৈতিক। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি আপনি যাই বলেন না কেন, আপনি চাইলেই কালকে এদেরকে উচ্ছেদ করে ফেলতে পারবেন না, যতই বাস্তবতা বা যৌক্তিক কারণ থাকুক না কেন, কারণ তারা ওরকমের একটি জায়গা তৈরি করে নিয়েছে। তৃতীয়তটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এই যে বিকশিত হওয়ার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ আমি দেখছি যে আমরা সবসময় শহরে থাকতে পছন্দ করি, শহরের ইস্যুগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি এবং মিডিয়া ফোকাস থাকতে পছন্দ করি। আপনি যখন গ্রামের প্রান্তিক মানুষের যে ইস্যুগুলোকে যদি আপনি অ্যাড্রেস না করেন, আপনি প্রেস ক্লাব টু পল্টন, পল্টন টু বাইতুল মোকাররম এর মধ্যে যখন থাকবেন, ফেসবুকের মধ্যে যখন থাকবেন, হ্যাঁ অনেকে একটা পোস্টে অনেকে লাইক দিবে, কিন্তু যখন ভোটের মাঠ আর সোশ্যাল মিডিয়ার লাইক কিন্তু এক জিনিস না। আপনার ইউটিউবের ভিউয়ার আর ভোট কিন্তু এক জিনিস না, এটি আমরা বুঝতে পারি না। তৃতীয় জায়গাটা হচ্ছে যে আমাদের নাগরিকদের মধ্যেও পছন্দ করার ক্ষেত্রে কতগুলো আমি বলবো যে রক্ষণশীলতা আছে। আমরা এখানে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ কিন্তু কখনো আসেনি, তারা এসেছে 91 সালে আমাদের যে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছে। আমি মিরপুরে এস এ খালেক বনাম ডক্টর কামাল হোসেন, ভোটাররা বেছে নিল এস এ খালেক। ঢাকা বিশ্ববিদ্যালয় চিন্তা করা যায় ডক্টর কামাল হোসেনের কাছে এস এ খালেক রমনা 10 ঢাকা 10 রমনা তেজগাঁ, মানে সেখানে তো মার্কাই ফ্যাক্টর ব্যক্তিগত ফ্যাক্টর না। প্রার্থী হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মোসাদ্দেক আলী ফালু, মেজর মান্নান, ডাক্তার ইকবাল আর নির্মল সেন কে, যিনি চিরকুমার, মৃত্যুর পরে তার বাড়িটা কলেজে দিয়ে দিলেন এবং মৃত্যুর পরে তার দেহটাকে ঢাকা মেডিকেলে দিয়ে দিলেন। তিনি নির্বাচনে দাঁড়িয়ে ভোট পেলেন 570টা, অথচ বাংলাদেশের সব থেকে শিক্ষিত এবং সচেতন মানুষের অবস্থান ছিল, ভোটার ছিল এই ঢাকা 10-এ, বিশ্ববিদ্যালয় এলাকা, তারপরে বেলি রোড এই জায়গাগুলোতে। অর্থাৎ আমি যখন সুযোগও পাই তখনও কিন্তু আমি ভালোটাকে বেছে বের করার ক্ষেত্রে আমার মধ্যে একটা রক্ষণশীলতা কাজ করে। এই জায়গা থেকে আপনি যদি বের না হতে পারেন তাহলে আপনাকে আফসোসটা করতে হবে। আমি কি নতুন একটা শক্তির বিকাশ চাই না? অবশ্যই চাই। আমি কি এই দুই ধারার মধ্যে আবদ্ধ থাকতে চাই না? আমার চোখের সামনে এই যে 4 দিন আগে শ্রীলঙ্কায় অনুরা বন্দনায়ক কি দেখালেন তিনি, পার্লামেন্টে তার 3টা সিট, 3% ভোট এর আগে পেয়েছেন, বামপন্থী প্রার্থী, কট্টর, প্রায় 60,000 কর্মী হারিয়েছেন দুটো অভ্যুত্থান করতে গিয়ে, তারপরে মানুষের কাছে গেলেন, মানুষটাকে গ্রহণ করেছে। এখানেও যদি আপনি আমাদের মনস্তত্ত্বের পরিবর্তনটা, একদিকে রাজনৈতিক দলগুলো তার টার্গেট পিপল, যদি সে শহরকে কেন্দ্র করে, ওই যেটা আমি বলেছি যে আপনি শুধুমাত্র শহরের ইস্যুগুলোর মধ্যে থাকেন, আপনি ফেসবুক ইউটিউব কেন্দ্রিক থাকেন, তাহলে আপনি গ্রহণ করবেন। আর মানুষকে আপনাকে বোঝাতে হবে, আপনি মানুষকে অভিযুক্ত করা যাবে না যে আমার কাছে আসছে না কেন। তার যে রক্ষণশীলতা আছে, এই রক্ষণশীলতা ভাঙার জন্য আপনাকে একবার না বারবার যেতে হবে, বারবার তার কাছে যেতে হবে। আপনি বারবার যদি তার কাছে না গিয়ে একবার গিয়ে যদি হতাশ হয়ে পড়েন, আমাদের ক্ষেত্রে বাংলাদেশের বামপন্থী রাজনীতির বিকাশের ক্ষেত্রে একটা বড় সমস্যা আমি মনে করি যে আমি ওই প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর মতো সেই শক্তি আমার আছে, সেই অ্যারেঞ্জমেন্ট আমার আছে। আমার অসংখ্য কর্মী আছে যারা না খেয়ে সংগঠনের সাথে যুক্ত হয়, যারা কষ্ট করে সংগঠন চালায়, কিন্তু আমি নিয়ে যেতে পারছি না ওই মানুষের কাছে পৌঁছানোর জন্য যে টুলসগুলো দরকার, আমি সেটি হয়তো ব্যবহার করতে পারছি। সাকিব আনোয়ার, অনেক ধরনের সমীকরণ তো আমাদের সামনে রয়েছে, সমীকরণ জটিল হয়ে উঠবে দিনকে দিন, এবং যেমন জামাতে ইসলামী চেষ্টা করছে নতুন ইসলামী দলের সঙ্গে জোট করতে, এরকম অন্য দলের ক্ষেত্রে হয়তো দেখা যাবে। এবারের সমীকরণটা ভোট যেদিনই হোক না কেন, আমরা হয়তো অনেক আগে থেকে আলোচনাটা করে ফেলছি, সমীকরণটা কি অনেক বেশি জটিল হবে? সমীকরণ আসলে যেহেতু সময়টা ঠিক কবে নাগাদ আসলে ভোটের ব্যাপারটা আসবে আমরা জানি না, ফলে সময়টা যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে নানান সমীকরণ হয়তো আসতে পারে। সেটা আসলে এখন আমরা আজকের বাস্তবতায় বসে সেটা হয়তো চিন্তাও করতে পারছি না যে কোথায় আমরা যাব। কারণ জামাত ইসলামীর সাথে যে ইসলামী দলগুলোর একটা জোটের আলোচনা হচ্ছে, এখানে এমনও রাজনৈতিক দল আছে যারা কখনোই জামাতের সাথে কোনো ঐক্যে তারা যাবে না, এমনকি নানান ধরনের আক্রমণাত্মক বক্তব্য তাদেরকে নিয়ে বিভিন্ন সময় দিয়েছে।
তাদের মুখ থেকে এখন আমরা শুনছি তারা জামাত ইসলামের সাথে জোট করবে। ফলে পরিস্থিতিটাকে ঠিক আগের পর্যায় থেকে, আগের অবস্থান থেকে আসলে মূল্যায়ন করা যাচ্ছে না। নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটতে পারে, রাজনীতিতে যারা আগে থেকেই সক্রিয় ছিল তাদের কোনো একটা পক্ষের উত্থান ঘটতে পারে, নানান সমীকরণই হতে পারে। বিএনপি তাদের অবস্থান কি হবে, জামাত ইসলামের সাথে তাদের সম্পর্ক সমীকরণটা কি হবে, সেটাও আসলে এই মুহূর্তে আমরা বলতে পারছি না। কিন্তু সমীকরণটা অবশ্যই জটিল, যেহেতু বলতে পারছি না তার মানে সমীকরণটা জটিল। শরীফুজ্জামান শরীফ, এই বিষয়ে আপনার মন্তব্য, আমরা শেষ করব আপনার মন্তব্য দিয়ে। সময় অনেক বাকি, এখনো বলা যাচ্ছে না ভোট কবে হবে, কিভাবে হবে। তবে এটুকু আমি ধারণা করি যে এর পরবর্তী যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যার ভোট সেই দেবে, মরা মানুষ এসে রাতের বেলায় আর ভোট হবে না। সুতরাং সেই বিষয়টাকে বিবেচনা করে রাজনৈতিক দলগুলো যেন তার পরিকল্পনা গ্রহণ করে। আমরা আবুলের বদলে বাবুলের শাসন কিন্তু চাইনি। আমরা যে সাম্প্রতিক সময়ে যে আচরণগুলো দেখছি কতগুলো রাজনৈতিক দল কর্মীদের, এটি কিন্তু কাঙ্ক্ষিত না। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের যে চেতনা ছিল সেটিকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। নিশ্চয়ই তরুণ প্রজন্ম সেটি মনে রাখবে। আর আমি যদি এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলি ভাঙ্গা গড়ার ভেতর থেকে আমি কেউকে রাজনীতির থেকে উচ্ছেদ করে দেব, আপনি জনভিত্তি যাদের আছে, জনসমর্থন যদি থাকে কোনো রাজনৈতিক দলের, আপনি যতই চেষ্টা করেন, সেটি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কিংস পার্টি গঠন করে শুধু শহরের ইস্যুগুলোকে অ্যাড্রেস করে আপনি নির্বাচনে বৈতরণী পার হতে পারবেন না। সুতরাং যে সম্ভাবনা তৈরি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠানগুলোকে ডেভেলপ করার জন্য, সেই সম্ভাবনাটাকে যদি কাজে লাগাতে হয় রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশের সচেতন ভোটারদেরকে সচেতনভাবেই তার প্রতিনিধি বেছে বের করতে হবে। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ সাকিব আনোয়ার আপনাকে। দর্শক, শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। শুভরাত্রি।